নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎ দেখা গেল যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের প্রচণ্ড জ্বর হয়েছে। দেখা গেল জ্বর হয়তো সেরেও গেছে, কিন্তু তারপরেও এমন কিছু কিছু সিমটম রয়েছে যাতে তিনি সুস্থ হয়ে উঠতে পারছেন না। পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক সময় জ্বরের মাত্রা অনেক বেশি এবং সেই জ্বর অনেক দীর্ঘস্থায়ী। পরবর্তীকালে যখন চিকিৎসকের কাছে গেলেন, তখন চিকিৎসক রোগ নির্ধারণ করে বললেন যে আপনার চেস্ট ইনফেকশন হয়েছে। আজকে আমাদের আলোচনায় মূল বিষয় হচ্ছে চেস্ট ইনফেকশন। এই চেস্ট ইনফেকশন কি, কাদের হয়, কোন কোন লক্ষণ দেখলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত পালমোনোলজিস্ট এবং অ্যালার্জি ইমিউনোলজিস্ট প্রফেসর ডক্টর শৈবাল মৈত্রকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে আসার জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার, আমি ডক্টর শৈবাল মৈত্র। আমি অ্যাডজাংক্ট প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ পালমোনোলজি অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালে, এবং আমি মেডিকেল ডিরেক্টর অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টারের। আমার বেসিক্যালি হচ্ছে পড়াশোনা শুরু দিল্লিতে মোনাজার মেডিকেল কলেজ থেকে, যেখানে আমি গ্র্যাজুয়েশন করার পর তারপরে আমি হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি এমডি আমি বল্লভভাই প্যাটেল চেস ইনস্টিটিউটে করি। তারপরে কিছু বছর ইংল্যান্ডে কাটানোর পরে আমি ফিরে এসে আমি পিএইচডিতে হচ্ছে এনরোল করি, কারণ আমি হচ্ছে আমার রিসার্চ এরিয়া অ্যালার্জি ইমিউনোলজি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার পরে ফার্দার হচ্ছে অ্যালার্জি স্টাডিজের জন্য হচ্ছে খ্রিশ্চান মেডিকেল কলেজ ভেলোর থেকে সেটা আমি করি। তারপরে হচ্ছে আমি বিভিন্ন ধরনের হচ্ছে চিকিৎসার সঙ্গে সঙ্গে রিসার্চ এবং এপিডেমিওলজি ফিল্ড ওয়ার্কেও ইনভলভ আছি, এবং আমার হচ্ছে মেন হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে রেসপিরেটরি অ্যালার্জিস, পেশেন্টের ট্রিটমেন্ট, পেশেন্টের কেয়ার, আমার ছাত্রদের পড়ানো এবং রিসার্চ অ্যাক্টিভিটিস, এর মধ্যে আমার এন্টায়ার সবগুলোকে সীমাবদ্ধ রেখেছি। যেটা আজকে আমি শুরু করতে চাইবো যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বর হচ্ছে এবং হয়তো কারোর ক্ষেত্রে জ্বর সেরে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে জ্বর সারছেই না। পরবর্তীকালে যখন তারা ট্রিটমেন্টের মধ্যে আসছেন, চিকিৎসক নির্ধারণ করে বলছেন যে এনার একটা চেস্ট ইনফেকশন হয়েছে। এই চেস্ট ইনফেকশনটা এক্স্যাক্টলি কী, এই চেস্ট ইনফেকশনটা হয়েছে যে এটা বোঝবারই বা উপায় কী? হ্যাঁ, ঠিকই বলেছেন। দেখুন, এখন আমরা দেখতে পাই যে আমাদের ফুসফুসের হচ্ছে যে কোনো ইনফেকশন খুব কমনলি হচ্ছে, যেটাকে আমরা বলি চেস্ট ইনফেকশন। ঠিক আছে, এখন এই চেস্ট ইনফেকশন মানে কিসের থেকে ইনফেকশন বা ইনফেকশন ব্যাপারটাই কি? দেখুন, আমরা এই যে বসে আছি, আমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের চারিপাশে অসংখ্য ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল স্পোর্স এগুলো সব ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এবং সেইগুলো যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেগুলো আমাদের শরীরের মধ্যে যাচ্ছে এবং হচ্ছে শরীর থেকে বেরিয়েও যাচ্ছে। কিন্তু আমরা কি আক্রান্ত হয়ে পড়ছি? সেগুলোকে আমাদের শরীরের মধ্যে এখন অসুস্থ করতে পারছে না, কারণ 99% ইনফেকশনটা আমাদের শরীর সেটাকে আটকে দিচ্ছে। যখন শরীর আটকাতে পারছে না, তখন সেই ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক বা ফাঙ্গাস হোক বা যে কোনো অর্গানিজম, যে ধরনের অর্গানিজমস হোক, এটা যখন ফুসফুসের মধ্যে একটা বাসা বেঁধে ফেলে, তখন সেটা গ্রো করতে থাকে। যখনই গ্রো করতে থাকেন, তখন ফুসফুসের মধ্যে তখন সে একটা ইনফেকশন ক্রিয়েট করে, এটাকে বলে চেস্ট ইনফেকশন, যেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে নিউমোনিয়া বলি। ঠিক আছে, নিউমোনিয়ার অনেক মাত্রা থাকে, মাইল্ড নিউমোনিয়া হতে পারে বা সিভিয়ার নিউমোনিয়া হতে পারে। তো এই যে হচ্ছে যে মাইক্রো অর্গানিজম বা জীবাণু হচ্ছে জনিত যে হচ্ছে ফুসফুসের অসুখ, সেটাকে আমরা বলি চেস্ট ইনফেকশন। স্যার, একটু সিমটমসগুলো আমি জানবো যে কী কী সিমটমস নিয়ে মূলত চেস্ট ইনফেকশনের যারা পেশেন্ট তারা প্রেজেন্ট হয় আপনাদের কাছে? মোস্টলি চেস্ট ইনফেকশনের সবচাইতে কমন হচ্ছে প্রেজেন্টেশন সিমটম যেটা আমরা বলি, সেটা হচ্ছে তার জ্বর আসবে, সঙ্গে কাশি, এবং কাশিটার থেকে কফ উঠছে, সেগুলো ঘন হলুদ কফ হয়, এবং তার সঙ্গে বুকে ব্যথা করা, নিঃশ্বাসের কষ্ট, এইগুলো খুব কমন চেস্ট ইনফেকশনের সিমটমস। কিন্তু যারা খুব বয়স্ক মানুষ, তাদের মধ্যে সব সিমটমসগুলো নাও থাকতে পারে, তাদের মধ্যে শুধু একটা জ্বর
আর হালকা কাশি মানে চেস্ট ইনফেকশনের সিমটমস হয়, এবং দেখা যায় যে বুকে একটা ব্যথা করছে, একটা জ্বর আসছে, সেটাও চেস্ট সিমটম হয়। আর অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, সেটাও বয়স্কদের জন্যই প্রযোজ্য এবং খুব ছোট বাচ্চাদের, যে একটা ডিসওরিয়েন্টেশন, মানে সে হঠাৎ কেমন যেন একটা আচ্ছন্ন মতন হয়ে পড়লো, তার কিন্তু জ্বর টর কিছুই নেই। সেগুলো কোনো নিউরোলজিক্যাল ডিজিজে যেমন হয়, চেস্ট ইনফেকশনও কিন্তু এরকম একটা সিমটম হতে পারে, যে পেশেন্ট হচ্ছে হঠাৎ ভুলভাল কথা বলতে শুরু করে দিয়েছে, চিনতে পারছে না কাউকে, একটা আচ্ছন্ন অবস্থায় চলে আসছে। এগুলো আমরা খুব বয়স্কদের মধ্যে দেখতে পাই, যাদের মধ্যে টিপিক্যালি জ্বরটা হচ্ছে না। তাহলে মেজরলি হচ্ছে এটা হচ্ছে কাশি, তারপরে জ্বর, তারপরে শ্বাসকষ্ট, কফ বা শুকনো কাশি বা কফ বেরোচ্ছে, মুখে ব্যথা, এগুলোই হচ্ছে সিমটমস হয়। চেস্ট ইনফেকশনের যারা পেশেন্ট আপনার কাছে আসেন, তাদের মূলত কোন এজ গ্রুপের মধ্যে পড়েন? মোস্টলি তো আমরা বলি যে চেস্ট ইনফেকশন বেশি হয় এক্সট্রিমস এজ গ্রুপে, আইদার বাচ্চাদের মধ্যেও দেখি, আবার খুব বয়স্কদের মধ্যে তো খুব বেশি আমরা চেস্ট ইনফেকশন দেখতে পাই, কারণ তাদের হচ্ছে ইমিউনিটিটা একটু উইক হয়ে যায়, তাদের হচ্ছে এই ইনফেকশনগুলোকে কন্ট্রোল করার ক্ষমতাটা একটু কম হয়ে যায়। তবে এছাড়াও আমরা ইয়াংদের মধ্যেও চেস্ট ইনফেকশন দেখতে পাই, এবং ধরুন হচ্ছে যারা যারা হচ্ছে ধূমপান করছেন, তাদের কিন্তু চেস্ট ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। তারপরে ধরুন তারা এমন কিছু ওষুধ খাচ্ছেন দীর্ঘমেয়াদী, যেটা তার ইমিউন সিস্টেমকে উইক করে দিচ্ছে, তাদের মধ্যে হতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে হয়, যাদের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে এন্ডোক্রিন রিলেটেড সমস্যা আছে, তাদের মধ্যে আমরা দেখতে পাই, এবং এটা কিন্তু আমরা ইয়াং বয়সেও দেখতে পাই। আর এছাড়া হচ্ছে দেখা যাচ্ছে এখন জিনিসটা আরও বাড়ছে বিকজ অফ দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জ, পলিউশন অ্যান্ড চেঞ্জের জন্য, কিন্তু আমরা হচ্ছে ইয়াং পেশেন্টদের মধ্যেও আমরা অনেক চেস্ট ইনফেকশন দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা সবচেয়ে থেকে বড় উদাহরণ আমাদের সঙ্গে জলজান্ত হচ্ছে কোভিড-19। আমরা দেখতে পেয়েছি কোভিড-19 হচ্ছে ইয়াংদের খুব বেশিভাবে আক্রান্ত করেছে, সবাইকেই করেছে, কারণ সেই সব ভাইরাসগুলো এত হচ্ছে ক্ষমতাবান, তারা হচ্ছে নর্মাল হচ্ছে যাদের ইমিউন সিস্টেম, তাদেরকেও হচ্ছে তাদেরকে তারা আক্রান্ত করছে, এবং সেখান থেকে তাদের হচ্ছে গ্রো করে জিনিসটাকে হচ্ছে ড্যামেজ করে দিচ্ছে। তো বাই অ্যান্ড লার্জ আমরা এটাই বলি। তারপরে যাদের হচ্ছে কোনো হচ্ছে লাইফস্টাইল প্রবলেম, যারা হচ্ছে অনেক ক্ষেত্রে খুব বেশি পরিমাণে হচ্ছে অ্যালকোহল নিচ্ছেন, বা যাদের হচ্ছে যারা ড্রাগ অ্যাডিক্টস, যারা, তাদের মধ্যে আমরা চেস্ট ইনফেকশনের হারটা অনেক বেশি দেখতে পাই। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে চেস্ট ইনফেকশন কি সবসময় ভাইরাস জনিত, না ব্যাকটেরিয়ার কারণেও চেস্ট ইনফেকশন হতে পারে? চেস্ট ইনফেকশন হতে পারে ভাইরাস জনিত, ব্যাকটেরিয়া জনিত, বা ফাঙ্গাস বা ছত্রাক জনিত। আর টিবি তো একটা খুব কমন আমাদের দেশে, টিবিও চেস্ট ইনফেকশনই, টিবিও হতে পারে। তো এই সবগুলো থেকেই চেস্ট ইনফেকশন হতে পারে। স্যার, কোনটা বেশি সিভিয়ার হতে পারে? ইউজুয়ালি হচ্ছে সিভিয়ার ফর্ম তো আমরা দেখতে পাই, সিভিয়ার ফর্মটা ডিপেন্ড করে পেশেন্টের হচ্ছে ক্ষমতাটা কেমন। আজকাল আমরা যে হচ্ছে বিভিন্ন ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো, যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে তারপরে কোনো মেডিসিন কাজ করে না, সেই ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো, যে নিউমোনিয়া বা চেস্ট ইনফেকশন, সেগুলো খুব সিভিয়ার ফর্মে চলে যায়, সেগুলো নিয়ে আমরা সবাই ভয় পাই। তবে তার সঙ্গে এটাও বলা উচিত যে ভাইরাল চেস্ট ইনফেকশনও কিন্তু সিভিয়ার ফর্মটা নেয়। আমরা কোভিডের মধ্যেই দেখেছি, এখনও অনেক ইনফ্লুয়েঞ্জা হচ্ছে রিলেটেড নিউমোনিয়া যেগুলো হচ্ছে বয়স্কদের মধ্যে খুব সিভিয়ার ফর্মে চলে যাচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অন্যান্য ভাইরাস যেমন আছে রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, মেটানিমো ভাইরাস, এগুলো সবই চেস্ট ইনফেকশন করতে পারে। তবে হচ্ছে মোস্টলি আমরা দেখি যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াসগুলো, যে একটা চেস্ট ইনফেকশনগুলো সিভিয়ার ফর্মে যায়। আর ইন্টারেস্টিংলি একটা স্মল গ্রুপ যাদের মধ্যে ফাঙ্গাল নিউমোনিয়া হয়, ফাঙ্গাস কিন্তু মোস্টলি হচ্ছে চেস্ট ইনফেকশন করার ক্ষমতা কম তাদের মধ্যে, তো যাদের ইমিউন সিস্টেমটা উইক। কেন? হয়তো তাদের মধ্যে একটা ডায়াবেটিস আছে, হয়তো তারা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, ঠিক আছে, দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, বা তাদের মধ্যে এমন কিছু হচ্ছে ইমিউনোলজিক্যাল ডিজিজ আছে যেটা তাদের ইমিউন সিস্টেমকে উইক করে দিয়েছে, যেটাকে আমরা বলি ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স। এবং এছাড়া হচ্ছে দেখা যায় যে হচ্ছে যে পেশেন্টদের মধ্যে এন্টার লাং ক্লিয়ারেন্স মেকানিজমগুলো উইক বিকজ অফ ভেরিয়াস রিজনস, অনেক ডিজিজের ক্ষেত্রেও দেখা যায়, সেখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল নিউমোনিয়াগুলো কিন্তু খুব সিরিয়াস একটা জায়গায় চলে যায়, এবং সেখানে সেটা ট্রিটমেন্টও বেশ দীর্ঘমেয়াদী, অনেক দিন ওষুধ দিতে হয়, ইঞ্জেকশন দিতে, হসপিটালাইজ হতে হয়।
তো সেই থেকে বলতে গেলে যে কোনো এই সবগুলোই সিরিয়াস ফর্ম নেয়। কমনলি তো ডেফিনেটলি আমরা সবচেয়ে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াসগুলো খুব সিভিয়ার ফর্মে আমরা দেখতে পাই। স্যার আপনারা রোগ নির্ধারণ করে থাকেন কি কি টেস্টের মাধ্যমে? ইউজুয়ালি প্রথমে তো হচ্ছে পেশেন্টের হিস্ট্রি এবং তার এক্সামিনেশন করে আমরা হচ্ছে কিছু সাইন্স পাই। তারপরে যে প্রথমে আমরা যে টেস্টগুলো করে থাকি সেটা হচ্ছে আমরা বুকের একটা এক্সরে করি, অনেক ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করি বুকের, কফ পরীক্ষা করা হয়, আর কিছু রক্ত পরীক্ষা করা হয় যে যার দিয়ে আমরা হচ্ছে নির্ধারণ করি পেশেন্টের হচ্ছে ব্লাড কালচার, কফ কালচার সব দিয়ে আমরা নির্ধারণ করি পেশেন্টের চেস্ট ইনফেকশনটা হয়েছে। এবার স্যার ট্রিটমেন্টের প্রসঙ্গে আসবো। ট্রিটমেন্ট তো দেখুন মেন চেস্ট ইনফেকশনের হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। তবে সেই ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাই, অ্যান্টিবায়োটিক্সগুলো কিন্তু ভাইরাসের উপরে কাজ করে না, সেগুলো কিন্তু ব্যাকটেরিয়ার উপরে কাজ করে। সো যে কোনো চেস্ট ইনফেকশন যদি সে চিকিৎসকের মনে হয় যে সেটা হচ্ছে ভাইরাস জনিত, সে ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক্স দেয় না, কারণ সেটা নিজের থেকেই সারে। কিছু চেস্ট ভাইরাল ইনফেকশন আমরা অ্যান্টিভাইরাল ড্রাগস আছে সেগুলো দেওয়া হয়, কিন্তু মোস্টলি নেই, সেগুলো সেলফ লিমিটিং হয়, অন্যান্য হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়ে হচ্ছে সেগুলো ট্রিট করা হয়। কিন্তু ব্যাকটেরিয়াল নিউমোনিয়াগুলোর জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক দরকার হয়, ফাঙ্গালের জন্য অ্যান্টিফাঙ্গাল এজেন্ট দরকার হয়, টিবিতেও আমরা অ্যান্টি-টিবি ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করি। এই জন্য হচ্ছে আপনাদের যাদেরই চেস্ট ইনফেকশন সিমটমস হচ্ছে, আপনারা কিন্তু নিজের থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক কেউ খাবেন না, আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক যদি হচ্ছে মনে করে যে আপনার অ্যান্টিবায়োটিক লাগবে, তবেই সে হচ্ছে অ্যান্টিবায়োটিক দেবে। আমাদের দেশে দেখা গেছে, আমাদের মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অ্যান্টিবায়োটিক ইউসেজটা অসম্ভব বেশি যে কোনো হচ্ছে উন্নত দেশের থেকে। কারণ কি আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা জাস্ট হচ্ছে পেন কিলারের মতন আমরা খেয়ে নিই, ঠিক আছে, কোর্স ডোজ অতটা না জেনেই আমরা খেয়ে নিই। দোকানে গেলে অ্যান্টিবায়োটিক বললেই সবাই হচ্ছে দিয়ে দিচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক। তো তাতে কি হচ্ছে, তাতে কিন্তু হচ্ছে আমাদের কমিউনিটিতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা বলি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, সেটা কিন্তু অনেক হারে বেড়ে যাচ্ছে। এবং তারপরে কি হয়, তারপর যখন সত্যিই পেশেন্টের অ্যান্টিবায়োটিকের দরকার, তো সে অ্যান্টিবায়োটিক আর কাজ করে না, কারণ তখন সে ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলেছে। তো এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিন্তু একটা গ্লোবাল প্রবলেম, এবং সেইটা কিন্তু হচ্ছে আমাদের দেশের কিন্তু সেটা একটা খুব ইম্পর্টেন্ট, আমাদের দেশের মধ্যে সেটার স্ট্যাটিস্টিক্সটা খুব বেশি হাই, খুব ইম্পর্টেন্ট। তো এই জন্যে হচ্ছে যে কোনো চেস্ট ইনফেকশন ট্রিটমেন্ট তার গাইডলাইন আছে, তার ওষুধ আছে, সেটা একজন চিকিৎসকের পরামর্শই আপনারা করবেন, নিজের থেকে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। স্যার এটা প্রতিরোধ করব কিভাবে? ইউজুয়ালি এখন হচ্ছে অনেক ভ্যাকসিনেশনস এসেছে, যেটা আমরা চেস্ট ইনফেকশনের ক্ষেত্রে আমরা বলি ইয়ারলি হচ্ছে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে থাকি। নিউমোকোকাল নিউমোনিয়াটা প্রিভেন্ট করার জন্য আমাদের নিউমোনিয়া ভ্যাকসিনস আছে, সেটা হচ্ছে বিভিন্ন এজ গ্রুপের জন্য বিভিন্ন হচ্ছে শিডিউল আছে। তো এই ভ্যাকসিনেশনগুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হচ্ছে এই চেস্ট ইনফেকশনগুলোর থেকে প্রিভেন্ট করার জন্য। আমাদের সব ব্যাকটেরিয়া সব ভাইরাসের তো নেই, তবে যে মেজর যে ব্যাকটেরিয়া ভাইরাস যেটা আছে সেটার জন্য কিন্তু আছে। তারপরে কোভিড ভ্যাকসিন তো হচ্ছে আমরা সবাই নিয়েইছি আমরা কোভিড ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনেশনটাই প্রিভেন্ট করে কিন্তু হচ্ছে চেস্ট ইনফেকশন। আর এর সঙ্গে খুব ইম্পর্টেন্ট যেটা আমি আবার বলবো, সেটা হচ্ছে লাইফস্টাইল, হেলদি হচ্ছে ইটিং হ্যাবিটস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটাকে আরও বেশি স্ট্রং করবে, আমাদের চেস্ট ইনফেকশন হতে দেবে না। বিভিন্ন হচ্ছে যেমন স্মোকিং, অ্যালকোহল, ড্রাগস, এইসবগুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে উইক করে দেয়, আমাদের সিভিয়ার চেস্ট ইনফেকশন হওয়ার চান্সেস অনেকটা বাড়িয়ে দেয়। স্যার আরেকটা বিষয়, যে এই যে ভাইরাস আপনি যেগুলো বললেন যে আমরা ভ্যাকসিন নেওয়ার কথা প্রতিরোধ করার জন্য, তো স্যার এটা কি যে কেউ নিতে পারে, না নির্দিষ্ট কোনো বয়সের পর বা যাদের কোমরবিডি রয়েছে তাদেরই জন্য? ইউজুয়ালি হচ্ছে প্রথমে তো যাদের হচ্ছে একটা পার্টিকুলার বয়সের উপরে যাদের চেস্ট ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি, তাদেরকে তো দিতেই হবে। যাদের কম বয়স, ইউজুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনস আমরা এখন সবাইকেই দিই, কারণ ইনফ্লুয়েঞ্জা সবাইকেই আক্রান্ত করছে এবং ওই স্ট্রেনটা বছরের পর বছর পাল্টেও যাচ্ছে, সেটা আমরা সবাইকেই নিতে বলি। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন, সেটা কিন্তু ইউজুয়ালি ইয়াংদের আমরা মোস্টলি দিই না, যদি না তার কোনো লাংসের কোনো ফুসফুসে কোনো সমস্যা থেকে থাকে, ক্রনিক লাং ডিজিজ আছে, বা তার অন্যান্য কোনো অসুখ আছে যেটা তাকে হচ্ছে প্রিডিসপোজ করে দিচ্ছে এটা চেস্ট ইনফেকশন, তাদেরকে আমরা দিই।
না হলে আমরা হচ্ছে একটা পার্টিকুলার বয়সে 60 বছরের ওপরেই আমরা হচ্ছে বলি সেটা অবশ্যই নেবে, এবং তার ডোজিং শিডিউলটাও হচ্ছে ডিফারেন্ট। তবে এখন মোস্টলি যেটা দেখা যাচ্ছে যে আমরা সবাইকে বলি নিতে, যেহেতু কারণ কি লাং ডিজিজ এত কমন, এত ক্রনিক লাং ডিজিজ বেড়ে গেছে, তো ইউজুয়ালি হচ্ছে যে কোনো অ্যাডাল্ট পার্সন কেন নিউমোনিয়া ভ্যাকসিন নিতে বলি। বাচ্চাদের ক্ষেত্রেও হচ্ছে ভ্যাকসিনস আছে, কারণ বাচ্চাদের মধ্যেও হচ্ছে এই ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের মধ্যে এইটাও চেস্ট ইনফেকশনগুলোও চলে এসছে, তাদেরকেও হচ্ছে ভ্যাকসিনেট করা হয়। অনেক ধন্যবাদ স্যার। আমরা চেস্ট ইনফেকশন নিয়ে অনেক কিছু তথ্য স্যারের কাছে পেলাম এবং নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার।